গল্পের নাম এক অবুঝ গভীর ভালোবাসা। অফিসের বস রজতবাবু বললেন, রাজা, এই বৃষ্টিতে কি তুমি বাড়ি যেতে পারবে নাকি অফিসেই থেকে যাবে? না স্যার, আমি ঠিক যেতে পারবো। অফিস থেকে বেরিয়ে রাস্তায় এক শেডের তলায় দাঁড়িয়ে অপেক্ষা করছি রিক্সা পাওয়ার আশায়, কিন্তু এই অশান্ত বৃষ্টিতে রিক্সার দেখা নেই। যা দেখলাম সেটা হলো 22-23 বছরের এক অপরূপা নারী আমারই শেডের তলায় এসে দাঁড়ালো। হয়তো সেও রিক্সা ধরবে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমায় বলল, দাদা কটা বাজে? কিন্তু সে কি মিষ্টি গলা! হৃদয় যেন বসন্তের কোকিল ডাক দিয়ে গেল। এই প্রথম তার মুখ পানে চাইলাম, ভীত ভীত মুখ, যেন সে আমাকেই ভয় পাচ্ছে আর তাই আমার সাথে আলাপ করে তার ভয় কাটিয়ে নিতে চায়। আমি বললাম, রাত 10:30 বাজে। মেয়েটি কেঁদে ফেললো, বলল, আমি এখন বাড়ি যাব কি করে? আপনার বাড়ি কোথায়? সেই উত্তরপাড়া বালিকা ভবন গার্লস হোস্টেলে আমি থাকি। আমি তো আছি, ভয় কিসে? মাত্র 2 মাইল পথ, গল্প করতে করতেই চলে যাব। আপনাকে পৌঁছে দিয়েই তারপরেই আমি বাড়ি যাব। আপনার দেরি হয়ে যাবে না? আপনার বাড়ির লোকেরা চিন্তা করবে তো, আপনার বাবা মা বউ। বৃষ্টি পড়ছে দেখে বাবা মাকে জানিয়ে দিয়েছি আমার বাড়ি ফিরতে রাত হবে। বেশি বৃষ্টি হলে নাও ফিরতে পারি, অফিসেই থেকে যাব। আর বইয়ের কথা যদি বলেন তো সরি ম্যাডাম, সেই সৌভাগ্য আমার এখনো হয়নি। মনে হলো মেয়েটি মুচকি হাসলো। ততক্ষণ বৃষ্টি ধরে এসেছে। আমি বললাম, চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। রাস্তায় নেমে 2 মিনিট হাঁটতেই আবার মুষলধারে বৃষ্টি চালু হলো। এবার আমরা ঢুকলাম একটা বাস স্ট্যান্ডে, যেখানে রাতের বাস মিস করলে ভোরের বাস ধরার জন্য অপেক্ষা করা যায়। আমরা সেই ওয়েটিং রুমেই এক বেঞ্চে দুজনে বসে বৃষ্টি থামার অপেক্ষা করছি। মেয়েটি বলল, আপনি কি করেন? আমি ব্যাংকে চাকরি করি। তো বিয়ে করেননি কেন এখনো? বিয়ে তো করতেই হবে, কিন্তু আমার জীবনে একটা ঘটনা আছে যেটা আমি আজও ভুলতে পারি না। হয়তো এটাই আমার বিয়ে না করার কারণ। কি ঘটেছিল আপনার জীবনে, বলুন না শুনি। সে এক অজানা অনুভূতি, বলছি শুনুন তবে। সালার নামে এক স্টেশন হইতে দক্ষিণে 5 মাইল পেরিয়ে জবলহাটি বাজার, সেখান হইতে গরুর গাড়ি করে আরও 1 মাইল গেলে মাঠকোটার কুটি বাড়ি। ওটাই আমার বন্ধু সুদীপ্তর বাসা। আমি ও সুদীপ্ত কলকাতায় একই বাড়িতে থাকতাম। তখন আমি পড়ি ক্লাস 9-এ আর সুদীপ্ত খবরের কাগজে কাজ করে। আমরা শুধু ভালো নয়, খুব ভালো বন্ধু ছিলাম। কিন্তু সুদীপ্ত আমার থেকে 7 বছরের বড়, তবুও আমরা বন্ধু এবং খুব ভালো বন্ধু। আমার আগাগোড়াই গ্রাম অঞ্চল ভালো লাগতো, আর সেই কারণেই আমার শালার যাওয়া। আর ওখানে গিয়েই এক গভীর আচনতা, যেটা প্রেম না ভালোবাসা ছিল আজও বুঝিনি। আপনি শুনে বলুন সেটা কি ছিল। সেবার দুর্গাপুজোয় সুদীপ্ত ওর দেশের বাড়ি যাবে বলে ঠিক করলো। আমিও গেলাম তার সাথে তার দেশের বাড়ি। খুব সুন্দর পরিবার। সুদীপ্তর বাবা মা কাকা কাকিমা, আর ছিল একটা নিজের ভাই আর কাকার 2 মেয়ে। খুব আদর যত্ন পেয়েছি সেখানে। মহাষষ্ঠী সকালবেলায় আসলো সুদীপ্তর নিজের দিদি আর তার 2 মেয়ে। বড় মেয়ে রানী, বয়স 9 থেকে 10 বছর। ছোট মেয়ে মেঘা, বয়স 7 থেকে 8 বছর। ওরা পাশের গ্রামেই থাকে। আমায় দেখে মেঘা সুদীপ্তকে জিজ্ঞাসা করলো, মামা ওটা কে? সুদীপ্ত বলল, ওটাও তোদের আর এক মামা। মেঘা আমাকে মামা বলেই ডেকেছিল, কিন্তু রানী কথা বলেনি। বিকেলবেলায় আমি আর সুদীপ্ত সাইকেল করে বাজারে আসলাম সিঙ্গারা আর মুড়ি কিনতে। আমরা বারান্দায় বসে সিঙ্গারা আর মুড়ি খাচ্ছি। এমন সময় পাশের বাড়ির থেকে রিঙ্কি আর রাজু, 2 ভাই বোন উপস্থিত এসে আমাদের বাড়িতে। ওদের দেখে মেঘা আর রানীর কি নাচ! না দেখলে আপনি বুঝবেন না সীমাহীন আনন্দ কাকে বলে। যাই হোক, রানী একটা ঘেরওয়ালা জামা পরেছিল, 2 হাতে ঘের ধরে ঘুরে ঘুরে নাচতে লাগলো। পায়ে ছিল নুপুর, ঘোড়ার তালে তালে সেটাও বাজতে লাগলো। কেন জানি না আমি রানীর থেকে চোখ সরাতে পারছিলাম না, কিন্তু ও আমার দিকে একবার তাকিয়েই নাচটা থামিয়ে নিল। মনে হলো লজ্জা পেল। তারপর রিঙ্কি আর রাজুকে জড়িয়ে ধরে বলল, অনেকদিন পর দেখা হলো, কাল ঘুরতে যাব কিন্তু। রাতের বেলায় আমরা 5 জন একটা ঘরে খেলা করছি, রাজু, রিঙ্কি, মেঘা, রানী আর আমি। রানীর মা জবাদি রানীকে ডাকলো, বলল, এই রানী শোন, মামার সাথে দোকানে যেত। সুদীপ্ত আমায় বলল, তুই যাবি নাকি? মেঘা বলল, না মামা যাবে না, তুমি দিদিকে নিয়ে যাও। সুদীপ্ত চলে গেল রানীকে নিয়ে। মেঘা বলল, মামা তোমাকে মেয়ে সাজাবো। সাজাও। আমার জামা তো তোমার হবে না, তুমি দিদির জামাটাই পরো। পড়লাম। তারপর আমার মাথায় ঝুঁটি বেঁধে দিল আর নিজের হেয়ার ব্যান্ড এবং কপাল থেকে টিপটা খুলে আমায় পরিয়ে দিল। লিপস্টিকটাও পরাতে যাচ্ছিল, এমন সময় রানী এসে হাজির। আমায় দেখে সে কি হাসি! হাসতে হাসতে পেট ধরে মাটিতে বসে পড়ল। তাই শুনে জবাদি ছুটে আসলো আর মেঘাকে বকা দিল, বলল, এটা কি করেছিস মামাকে নিয়ে তোরা? রানী তখনও হাসছে আর আমি শুধু ওর মুখের দিকেই তাকিয়েছিলাম। জবাদি বলল, ভাই তুমি কিছু মনে করো না, মেঘাটা না বড্ড দুষ্ট হয়েছে। বলেই চলে গেল।
রানী উঠে এসে এই প্রথম আমার সাথে কথা বলল। মামা, আমার জামাটা পরে তোমাকে ভালোই লাগছে, ওটা আমি তোমাকে দিয়েই দিলাম। জানেন, সেই জামাটা আজও আমার কাছে আছে। জানি না আমার কার সাথে বিয়ে হবে, কিন্তু আমার যার সাথেই বিয়ে হোক না কেন, আমি তাকে এই জামাটা দেখাবো। তারপর বলুন না, বেশ ভালোই লাগছে শুনতে। তারপর থেকে রানী আমার সাথে কথা বলা চালু করে দিল। পরদিন মহাসপ্তমী, সকালবেলায় আমরা 5 জন ঘুরতে বেরোলাম। ঠাকুর দেখতে নয়, গ্রাম ঘুরতে। ফাঁকা মাঠ, দুপাশে ধানের ক্ষেত, তারই মাঝখান থেকে আমরা চলেছি। তারই পরে এক অপরূপ দৃশ্য, হলুদ রঙের রাঙা মাঠ সর্ষে ফুলে ভরে গেছে। তারই 2টো ফুল তুলে রানীকে বললাম, এটা তোমার মাথায় লাগা, ভালো লাগবে। মামা, তুমি গ্রামে নতুন তো তাই জানো না, এই ফুল আমাদের মাথায় লাগিয়ে লাগিয়ে ঘেন্না ধরে গেছে। আমার মনটা খারাপ হয়ে গেল। রানী বলল, তুই চুপ করবি মেঘা? না গো মামা, আমার খুব ভালো লাগে এই ফুল, তুমিই আমার মাথায় লাগিয়ে দাও। सुनाओ प्यार की एक कहानी, एक था लड़का एक थी लड़की दीवानी। ওর ছোট ছোট 2টো বেনুনির ফাঁকে 2টো ফুল গুজে দিলাম। ও 2টো বেনুনি নাড়িয়ে চাড়িয়ে সে 2টোকে হাতে ধরে একটু ঘাটটা বেঁকিয়ে দাঁড়িয়ে বলল, ভালো লাগছে। খুব সুন্দর লাগছে। আমরা মাঠ ছেড়ে বড় রাস্তায় উঠলাম। রাস্তার দুপাশ দিয়ে বড় বড় গাছ উঠে মন্দিরের চূড়ার মতন মনে হচ্ছে। কিছু দূর গিয়ে একটা ছোট্ট ব্রিজ, তারই পরে মায়া নদী। নদীর ধারে এক মস্ত তেঁতুল গাছ, তারই নিচে বসে আমরা খেলা করছিল মাত্র 3 জন। আমি আর রানী গাছটার নিচে শিকড়ের ওপরে বসেছিলাম। আমি বললাম, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। তারপর ও আমার বাড়ির কথা জিজ্ঞাসা করলো, আর আমি ওর বাড়ির কথা জিজ্ঞাসা করলাম। অনেক গল্প হলো আমাদের, খুব মজা হলো। মনে হলো আমার গ্রামে আসা সার্থক করে দিল রানী। হয়তো রানীর সঙ্গে দেখা হওয়ার জন্যই আমার সালারে আসা। সেই রাতটাও ভালোই কাটলো। রানীর দাদু, আমি যাকে সজল জেঠু বলি, তিনি জেঠিমাকে বললেন, কি গো, আমাদের রানী তো বড় হয়ে গেল, এবার আমাদের বিয়েটা দিয়ে দাও। রানী ভীষণ লজ্জা পেয়ে দাদুর পিঠে কিল মেরে বলল, তোমাকে বিয়ে করতে আমার বইই গেছে। সুদীপ্তর কাকা বলল। তাহলে আমার মুখটা দেখতো, পছন্দ হয় কিনা। কাকিমা বলল, না না, এই মারপিট শুধু আমার চাই না। সুদীপ্তর ভাই রাহুলদা বলল। রাহুলদা বলছি এই কারণেই, সেও আমার থেকে 5 বছরের বড়। সে বলল, কাকিমা, রানী খুব ভালো মেয়ে, কাকার সাথে ভালোই মানাবে। রানী একটা ছিচকাদুনি দিয়ে রাহুলদার দিকে তেড়ে গেল। সুদীপ্তর কাকার মেয়ে মৌদি আর প্রিয়াদি বলল, কাঁদিস নে মা, আমার বাবাকে বিয়ে করলে তোকে অন্য বাড়িতে যেতে হবে না, সেটাই ভালো হবে না বল? মাসি, তোমরাও বলছো? যাও, আমি তোমাদের কারোর সাথে কথা বলবো না। এবার মেঘা এসে দাঁড়ালো ঠিক ঝগড়ুটি ভঙ্গিতে, বলল, এই বুড়ো দুটোর বিয়ে করার খুব শখ, যাও মালা নিয়ে এসো, আমিই বিয়ে করব। সবাই সমস্যায় চিৎকার করে বলল, এই মেয়ে চলবে না, চলবে না। তারপর মেঘা একটা লাঠি নিয়ে এসে সবাইকে শাসন করে দিয়ে বলল, দিদিকে যদি কেউ কাঁদিয়েছো তবে আমাকেই বিয়ে করতে হবে, চলে আয় দিদি। বলে ঘরে ঢুকে গেল। মহা অষ্টমী, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। মেঘা পাশের বাড়ির রাজু রিঙ্কির সাথে খেলা করতে গেছে, আর রানী ওর মার সাথে লুচি বেলছে। আমি, সুদীপ্ত, জেঠু কাকা, 2 দিদি আর রাহুলদা সবাই মিলে টিভিতে কলকাতার পুজো দেখছি। কিন্তু আমার মন টানছে সেই তেঁতুলতলায়। কেউ না যাক, আমি আর রানীই যাব। এমন সময় সুদীপ্তর ফোন আসলো। অফিসের বস সুজিত বাবু বললেন, সুদীপ্ত, তুমি দশমীতে একবার অফিসে আসতে পারবে? একটা খবর ছাপাতেই হবে, আর্জেন্ট আছে। সুদীপ্ত বলল, ঠিক আছে স্যার, আমি আসবো। বলেই ফোন রেখে দিল। জেঠু বলল, তুই কি কালই চলে যাবি? না গেলে হয় না। প্রিয়াদি বলল, তুই অফিসে না করে দে দাদা, বল পুজো কাটিয়ে ফিরবি। না রে বোন, তাও হয় না। স্যার বললো আর্জেন্ট কাজ আছে, যেতেই হবে। এবার রানী উঠে এসে বলল, দেখো না মামা, যদি না গেলে হয়। সুদীপ্ত রানীর মাথার চুলগুলো একটু নাড়িয়ে দিয়ে বলল, পাগলি, আমারও কি যেতে ইচ্ছা করছে তোদেরকে ছেড়ে। তারপর রানী আমার দিকে একবার তাকিয়েই ঘর থেকে বেরিয়ে গেল। রানীর মা বলল, এই রানী, কোথায় যাচ্ছিস? রিঙ্কিদের বাড়ি, লুচি বেলবি না? না। এক দৌড়ে চলে গেল রিঙ্কিদের বাড়ি। বেলা 10টা নাগাদ বৃষ্টি থামলো। ওরা 4 জন একসাথে আসলো আমাদের বাড়িতে। আমরা লুচি খেয়ে ঘুরতে বেরোলাম। মাঠ থেকে যেতে যেতে মেঘা বলল, জানো তো মামা, দিদি না আজকে কাজ ছিল। কেন? জানি না কেন। আমরা মাঠ পেরিয়ে বড় রাস্তায় না গিয়ে উঠলাম এক বাগান বাড়িতে। সেখানে এক শান বাঁধানো মস্ত পুকুর, আর পুকুরটাকে ঘিরে দাঁড়িয়ে আছে অনেক রকম গাছপালা, যেন পুকুরটার শোভা বাড়ানোর জন্যই ওদেরকে এখানে পোতা হয়েছে। যাই হোক, আমি আর রানী পুকুরের ধারে সিঁড়ির ওপরে বসলাম। আমি বললাম, কি হয়েছে রানী, কাঁদছিলে কেন? কে বললো আমি কাঁদছিলাম? তোমার বোন যে বললো তুমি কাঁদছিলে। তুমিও না মামা, বোন মিথ্যা কথা বলে, জানো না বুঝি? জানো তো, আজ আমার মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। তোমার মামা যখন বললো কাল চলে যেতে হবে, আমি মনে মনে বলেছিলাম ঠাকুর যেন কাজটা ক্যান্সেল হয়ে যায়। আর জানো তো, ঠিক
তাই হয়েছে, কাজটা ক্যান্সেল হয়ে গেছে। রানী লাফ মেরে উঠে এক পাক ঘুরেই বলল, তোমরা কাল যাবে না তাহলে? না, পরশু দিন যাবো। রানী হাত দুটোকে তালির ভঙ্গিতে জড়ো করে বলল। কি মজা! ওর এই আনন্দ দেখে আমি মনে মনে বললাম, রানী তোমার কাদার ব্যাপারটা মেঘা নয়, তুমিই মিথ্যা বলেছো আমাকে। যাই হোক, তারপর আমরা সেখান থেকে বাড়ি চলে আসলাম। রাতের বেলা আমরা সবাই মিলে ঠাকুর দেখতে বেরোলাম। জেঠু, কাকা, রাহুলদা আর সুদীপ্ত একসাথে হাঁটছিল। জেঠিমা আর কাকিমা একসাথে হাঁটছিল। মৌদি আর প্রিয়াদি আর মেঘা একসাথে হাঁটছিল। আমি আর রানী একসাথে হাঁটছিলাম। দুটো ঠাকুর দেখেই বাড়ি ফিরে এলাম। দারুণ মজা হলো। মহানবমী। সকাল থেকেই আমার মনটা খারাপ রয়েছে। আগামীকাল সকাল 10টায় ট্রেন। তারপরে এই অজানা গভীর আনন্দ থেকে আমায় বঞ্চিত হতে হবে। মনটা যেন চিৎকার করে বলতে চাইলো, না না না, আমি কিছুতেই বাড়ি ফিরবো না, আরও কদিন আমি এখানেই থেকে যাব। এমন সময় মেঘা এসে বলল, মামা আমাকে সাইকেল চালানো শেখাবে? মেঘা, আমার ভালো লাগছে না মোনা। দৌড় ভাল লাগছে না ছাই, দিদিকে বললাম খেলতে, ও বললো ভাল লাগছে না, তোমাকে বললাম তুমিও বললে ভাল লাগছে না। কি হয়েছে তোমার দিদি? শরীর খারাপ নাকি? জানি না, তুমি জিজ্ঞাসা করো, গিয়ে যাও। চলো দেখি কি হয়েছে। ওরা দিদা দাদুর ঘরে শুতো। আমি যেতেই রানী ওর চোখ দুটো মুছে নিতে নিতে আপন মনেই বলল, চোখে যে কি পড়লো, দূর চাই, ভাল লাগে না, তো কটকট করছে কেন কে জানে। দিদি তুই কাজ জিনিস তাই না? ইতিমধ্যে রানীর মা এসে হাজির, ঘর পরিষ্কার করবে বলে। রানী মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। জবাদি বলল, কাঁদছিস কেন রানী? কি হয়েছে আমায় বল মা, আমি ভূতের স্বপ্ন দেখেছি মা। আমি জানি ও মিথ্যা কথা বলল। জবাদি বলল, ও কিছু না, তুই না বড় হচ্ছিস, এত ভয় পেলে হবে? যা মামার সাথে ঘুরে আয় দেখি, আমি কাজকর্মগুলো সব সেরে ফেলি। যাও তো ভাই, মেয়ে দুটোকে নিয়ে একটু ঘুরে আসো তো দেখি। এবার আমরা তিনজন এলাম সেই তেঁতুল গাছের তলায়। রাস্তায় যেতে যেতে মেঘা বলেছিল, দিদি তুই কিন্তু দারুণ মিথ্যে কথা বলতে শিখেছিস, পুরো আমার মতন। এই কি মিথ্যা বলেছি রে? তুই ভেবে দেখ। আর কোনো কথা হয়নি আমাদের সারা রাস্তায়। আমরা তেঁতুলতলায় এসে বসলাম, আমি আর রানী পাশাপাশি। মেঘা একটা ইট এনে আমাদের মুখোমুখি বসলো। বসেই একটু ফিক করে হেসে বলল, জানো তো মামা, তুমি চলে যাবে বলেই দিদি কাঁদছিল আমার মনে হয়। না গো মামা। তুমিই বলো রানী, কেন কাঁদছিলে? এই প্রথম রানী আমায় স্পর্শ করলো। আমার হাত দুটো ধরে বলল, আমাদের ভুলে যাবে না তো মামা? আমাকে মনে থাকবে তোমার? এবার আমিও নিজেকে সামলাতে পারলাম না, কেঁদে ফেললাম। তোমাদের কোনোদিন ভুলবো না, তোমরা সারা জীবন আমার মনে থাকবে। যদি ভুলে যাও না মামা, তোমাকে কলকাতা থেকে টানতে টানতে নিয়ে আসবো। এমন সময় একটা ফোন আসলো। আমার নয়, মেয়েটির ফোন। ওর শুভাকাঙ্ক্ষী ওকে জানিয়ে দিল ওর হোস্টেল যাওয়ার পথ আজকের মতন বন্ধ হয়ে গেল। আমি হাত ঘড়িটা দেখলাম, 12:26 বাজে। তখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এক ভদ্রলোক চায়ের কেটলি হাতে করে এসে হাজির। শুধু আমরা নয়, ওখানে আরও 8জন লোক শুয়েছিল ভোরের বাস ধরার অপেক্ষায়। তারাও চা নিল ভদ্রলোকের কাছ থেকে। আমি চায়ে চুমুক দিতে দিতে বললাম, এবার কি হবে? কি আবার হবে? আপনার কাহিনী শুনতে শুনতে সারা রাত কেটে যাবে। আপনি বলুন তারপর কি হলো? আপনি তারপর সেখানে আর যাননি কেন? কে বললো যাইনি? তবে একটু দেরি হয়ে গিয়েছিল। কলেজে ফার্স্ট ইয়ার দিয়ে আর একবার গিয়েছিলাম সেখানে, কিন্তু তখন আর তারা সেখানে থাকে না, এই কলকাতাতেই চলে এসেছে। আজও কোনো খবর পাইনি ওদের। সুদীপ্তর সঙ্গেও বন্ধুত্ব বিচ্ছিন্ন হলো যখন আমি এইচএস দিচ্ছি। সুদীপ্ত প্রমোশন পেয়ে বাইরে কাজে চলে যায়। তারপর থেকেই ওই পরিবারের সাথে আমার সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু রানীর কথা খুব মনে পড়ে এখনও। দুষ্টু মিষ্টি মেঘা, তুমি বলেছিলে আমি না গেলে তুমি আমায় নিতে আসবে। তুমি আসলে না কেন মেঘা? মেয়েটা গায়ে হাত দিয়ে একটু ঠেলা মেরে বলল, কি হলো, হারিয়ে গেলেন নাকি স্বপ্নে? হ্যাঁ, স্বপ্নই বটে, যেটা আমার বুকের নিভে যাওয়া প্রদীপটাকে আলোকিত করে রেখেছে। তুমি এসো রানী, আমার বুকের নিভে যাওয়া প্রদীপটা জেলে দিয়ে যাও। মেয়েটি বলল। তারপর কি হলো বললেন না? তারপর আমিও কাঁদতে কাঁদতে বললাম, তোমরাও আমাকে ভুলে যাবে না তো? জানি না কেন রানী আমাকে ওর বোনের সামনেই জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করে দিল। আমি জানি না এই বয়সে প্রেম হয় কিনা, তবে কিছু একটা হয়েছিল। আমিও রানীকে জড়িয়ে ধরলাম। আমরা দুজনে জড়াজড়ি করে ধরে খুব কাঁদছি। মেঘা ওর চোখের জল মুছে নিয়ে বলল, মামা দুপুরবেলা আমরা খেয়ে দে স্টেশনে যাবো, হ্যাঁ তোমায় একটা জিনিস দেখাবো। আমরা দুজন দুজনকে ছেড়ে দিলাম। রানী বলল, কোথায় যাবি, মন্দিরে? হ্যাঁ। স্টেশন তো অনেক দূরে, তোমার মা যেতে দেবে? রানী বলল, মাকে বলবো আমরা মামার সাথে সাইকেল করে ঘুরতে যাব। সাইকেলে গেলে বেশি দেরি হবে না। সেই রকমই হলো।
আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করে সাইকেল নিয়ে বের হলাম। বড় রাস্তা থেকে যেতে হবে। মেঘা বসলো সামনে আর রানী বসলো পিছন সিটে। আমরা চলেছি বড় রাস্তা ধরে স্টেশনের উদ্দেশ্যে। সাইকেলে যেতে যেতে রানী একটা গান করলো। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। দিদি তুই গান শিখলে কবে থেকে? এই তো এক্ষুনি। রানী, তোমার কিন্তু খুব মিষ্টি গলা, গান শিখতে পারো? রানী শুধু বলল। তুমি সামনে দেখে চালাও। মেঘা বলল, মামা আইসক্রিম খাবো। সামনে দিয়ে একটা আইসক্রিমওয়ালা আসছিল। আমি দাঁড় করালাম আইসক্রিমওয়ালাকে। তারপর 3টে আইসক্রিম নিয়ে খেতে খেতে যাচ্ছি, কিন্তু হেঁটে হেঁটে। আমার এক হাতে সাইকেল আর এক হাতে আইসক্রিম। রাস্তার ধারে এক মাতাল, সে মদ খেয়ে তার বাঁ হাত দিয়ে একটা নেড়ি কুকুরের কান দুটোকে ধরেছে। আমরা সেখানেই দাঁড়িয়ে পড়লাম। দেখি লোকটা কুকুরটাকে বলছে, তুই আমায় দেখে কাল ভেক ভেক করছিলিস কেন? বলেই এক চড় বসিয়ে দিল তার গালে। কুকুরটা কেউ কেউ করে উঠল। আমি মনে মনে বললাম, শুধু কেউ কেউ বললে হবে না বাছা, বলো সেটা অন্য কেউ। লোকটা বলল, আর করবি? বলেই আবার এক চড়। কুকুরটা এবার কেউ কেউ করছে আর নিজের কান দুটোকে ছাড়াবার জন্য পাশাপাশিভাবে নাড়াচ্ছে। লোকটা বলল, মনে থাকবে। পাশাপাশি হলো না দেখে এবার কুকুরটা উপর নিচ করে নাড়াচ্ছে। লোকটি বলল, ঠিক আছে, এবারের মতন ছেড়ে দিলাম। বলে কুকুরের কান দুটো ছেড়ে দিল। এই দেখে আমরা 3জনেই হাসতে শুরু করলাম। হাসতে হাসতে মেঘা আমার গায়েই পড়ে গেল। আমার আইসক্রিমটা হাত থেকে মাটিতে পড়ে গেল। মেঘা বলল, তুমি চিন্তা করো না মামা, দিদি আছে তো তোমার জন্য, তুমি ওর থেকেই খাবে খন। এবং তাই হলো। আমার ইচ্ছে ছিল না, কিন্তু সেটাই হলো। শেষ পর্যন্ত আমি আর রানী একটা আইসক্রিমই ভাগাভাগি করে খেলাম। ও একবার আর আমি একবার, এইভাবে। মাঝে মাঝে মেঘা ওর থেকে ওর দিদিকে খাই দিল। তখন আমরা নীলদ্বীপ নামে এক ঝিলের ধারে বসা। মেঘা বলল, দিদি এটা তো সেই জেলটা তাই না? মা জেতার কথা বলতো, আমাকে বল। জানো তো মামা, আমাদের মা আর বাবা বিয়ের আগে এখানে এসেই বসতো। তুমি তো বাবাকে দেখোনি আর দেখতেও পাবে না। বাবা পুজোর এই সময়টা কলকাতাতে থেকেই কাজ করে। কি কাজ করে তোমার বাবা? কারেন্টের কাজ করে। চলো এবার ওঠো, মন্দিরে যাবে না? আমরা আবার রওনা হলাম। এবার রানী সামনে আর মেঘা পিছনে বসলো। কিছুক্ষণ পর আমরা মন্দিরে পৌঁছে গেলাম। সেখানে আমরা পুজো দিলাম। হাত জোর করে, জানি না ওরা কি চাইলো। আমি ঠাকুরের কাছে এটাই চাইলাম, ঠাকুর আমি কাল কলকাতায় চলে যাব, কিন্তু রানীর সঙ্গে যেন আমার আবার দেখা হয়। কিন্তু কেন জানি না ঠাকুর সেদিন আমার কথা শোনেনি, জানেন? আজও রানীর সঙ্গে আমার দেখা হয়নি। আমি জানি না এটা কিসের টান, তবে ওর কথা মনে করে চোখ বুঝলেই ওর বেনুনি দুটো ধরে ঘাড় বেঁকিয়ে দাঁড়িয়ে থাকা মুখটা আজও আমার চোখের সামনে ভাসে। জানেন, সেদিন আমার আনন্দ পাওয়ার আর একটু বাকি ছিল বোধহয়। আমরা মন্দির থেকে সন্ধ্যার আগেই বাড়ি ফিরে আসলাম। দেখি সুদীপ্ত ফোন করছে। সুদীপ্তর বাবা সজল জেঠু বাথরুমে পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছে, তাই আমরা দশমী নয় একাদশীর দিন ফিরবো কলকাতায়। জেঠু পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছে শুনে আমার কষ্ট পাওয়াই উচিত, কিন্তু জানি না কেন আমার ভীষণ আনন্দ হলো। রানী হাতে তালি দিতে গিয়েও নিজেকে সামলিয়ে নিল। মেঘা শুধু একটু হেসে 2বার নমস্কার করে নিল, তারপর আস্তে করে বলল, ঠাকুর আমার কথা শুনেছি। তারপর আমি, জেঠু আর ওরা দাদুর সাথে কথা বলে আমাদের ঘরে চলে এলাম। আমি মেঘাকে বললাম, ঠাকুর তোমার কোন কথা শুনেছে? তুমি কি দাদুর অমঙ্গল চেয়েছিলে নাকি? না না, দিদির মন খারাপ লাগছিল তো, তাই আমি চেয়েছিলাম তোমরা যেন কালকেও থেকে যাও। চলো রিঙ্কিদের বাড়ির থেকে ঘুরে আসি। সেখানে এসে একটা নতুন জিনিস জানলাম। রাজু আর রিঙ্কি ওদের বাবার সাথে ঠাকুর দেখতে গিয়েছিল। ফিরে এসে আমাদের দেখে খুব খুশি হলো। রাজু বলল, চলো মামা ছাদে যাই। আমরা 5 জন ছাদে এসে দেখি সেখানে সুদীপ্ত আর রাজু রিঙ্কির পিসি সুলেখাদি বসে গল্প করছে। সুদীপ্ত বলল, তোদের এখানেই আসতে হলো? কি ব্যাপার দাদা, আমাকে তো আগে বলেননি। হ্যাঁ, তোকেই বলা হয়নি, কিন্তু বাড়ির সবাই জানে। আমি বললাম, ঠিক আছে, তোরা গল্প কর, আমরা যাই। আসি বৌদি। না না, যাবে কেন? আমরা একসাথেই খেলা করবো, এসো। না না বাবা থাক, মামা আবার বসে চলে যাবে, তোমরাই গল্প করো, আমরা বরং ঘুরে আসি। ঠিক আছে, তোরা যা এখন। আমরা নিচে এসে রিঙ্কিদের ঘরে বসলাম। রিঙ্কির মা আমাদের সিমুই করে খাওয়ালো। অনেকক্ষণ খেলাধুলা করে আমরা বাড়ি চলে এলাম। রাতে সুদীপ্ত এসে নিজের কান ধরে দাঁড়িয়ে বলল, সরি ভাই, আমার ভুল হয়ে গেছে, তোকে বলা হয়নি আমাদের ব্যাপারটা। একবার আলাপও তো করালি না। ও বলল, ঠিক আছে, কলকাতায় গিয়ে করিয়ে দেবো। মানে? রানী বলল, মামি তো মামার ওখানেই চাকরি করে কলকাতায়। হ্যাঁ, ও আমার ওখানেই খবর টাইপ করে। আমি যাব না, তাই কাল ভোরের ট্রেনে ওকে চলে যেতে হবে। তুই তখন থাকবি ঘুমিয়ে, না হলে এখনই আলাপ করে দিতাম ভাই। এবার চল সবাই খাওয়াটা সেরে ফেলি, বাবার পাটা ভালো আছে। দেখি সেরকম হলে আমরাও কাল বেলার ট্রেনে রওনা দেবো। রানী বলল, না না, কাল তোমাদের যাওয়া হবে। আমি চলে যাবে,
আর মামা এখানে থেকে কি করবে বল দিদি? ঠিক আছে, আমি আর যাবোই না, যা এখানেই থেকে যাবো। ঠিক আছে ঠিক আছে, তাই হবে তাই হবে। সুদীপ্ত ওদের মাথায় দুটো মিষ্টি চাটি মেরে বলল, চল খেতে যাবি। আজ দশমী। সকালবেলায় দাঁত মাজতে মাজতে রাস্তায় বেরিয়েছি। সত্যি মেঘাটা খুব পাকা হয়েছিল। সেও আমার পিছন পিছন বেরিয়েছিল। আমায় বলল, মামা তোমাদের ব্যাপার স্যাপার আমার কিন্তু ঠিক লাগছে না। কেন, কি হয়েছে? আমি আবার কি করলাম? না না, তুমি কিছু করনি, দিদি গান করছিল তো তাই। ওই যে রিত মাঝায় রাখবো, ছিঁড়ে দেবো না। তা তো ভালোই, আমি তো তোমাদের হৃদয়ের মাঝেই থাকতে চাই। কিন্তু আমার মনে হয় দিদি তোমাকে ভাগে একটু বেশি নিতে চায়। আমি মেঘাকে তাড়া করলাম, বললাম, ইয়ার্কি হচ্ছে, দাঁড়াও। মেঘা এক দৌড়ে পালিয়ে গেল। কিন্তু আমার মনে এক অজানা প্রশ্ন, সত্যি কিসের এই টান আমাদের? আপনি বলতে পারেন ম্যাডাম, এটা কোন ভালোবাসার বাঁধন ছিল যেটা আমি আজও ছিঁড়ে বেরোতে পারিনি? কিসের টান ছিল যা আজও আমায় টেনে চলেছে? কিসের মায়া ছিল যা আজও আমায় কাঁদিয়ে চলেছে? আপনি বলতে পারেন ম্যাডাম? হ্যাঁ, আপনি বলতে পারেন? মেয়েটা এক পা আর এক পায়ের ওপর তুলে তার ওপর হাতের কুনিটা রেখে হাতটা থুতনির তলায় দিয়ে বসে আমার কথা শুনছিল। এবার কেঁদে ফেললো। মেয়েটা কাঁদতে কাঁদতেই বলল, না, আমি জানি না, আমি সত্যিই জানি না সেটা কোন ভালোবাসার বাঁধন ছিল। বলেই আরও কাঁদতে লাগলো। আমি রুমালটা দিলাম, মেয়েটা চোখ মুছতে লাগলো। আমি বললাম, মেঘাটা সত্যিই খুব পাকা হয়েছিল। আমাকে যেন এক অজানা গভীর অনুভূতির প্রশ্ন করে গেল, যার উত্তর আমি আজও খুঁজে চলেছি। জানেন তো, সেদিন মেঘাকে বলেছিলাম, মেঘা, তুমি কিন্তু আমাকে বলেছো আমি না আসলে তুমি আমাকে কলকাতা থেকে টানতে টানতে নিয়ে আসবে। হ্যাঁ মনে আছে, আমি না আনলেও দিদি তোমাকে ঠিক নিয়ে আসবে। সেদিন আমরা কোথাও ঘুরতে যাইনি, তিনজন ঘরেই ছিলাম, আমি, রানী আর মেঘা। আমি রানীকে বললাম, রানী, আমাদের আবার দেখা হবে তো? এমন সময় রানীর মা এসে হাজির। জানি না আমার কথা শুনেছিল কিনা। সে বলল, জানো তো ভাই, আমরাও তোমাদের ওখানে কলকাতায় চলে যাব। তোমার দাদা বেশিরভাগটাই কলকাতায় থেকে কাজ করে তো তাই। ভালোই হবে। তারপর রানীকে বলল, কি রে, স্নানটা সেরে ফেল, ঠাকুর বরণ করতে যাবো তো, তুই যাবি না? রানী চলে গেল। তারপরেই রানীর সঙ্গে আমার শেষ দেখা রিঙ্কিদের বাড়িতে। বিকেলবেলায় আমরা বাড়ির সবাই আর রিঙ্কিদের বাড়ির সবাই একসাথে ছাদে উঠে বসলাম। এই রাস্তা ধরেই সমস্ত প্রতিমা বিসর্জন যাবে। আমি প্রতিমা বিসর্জন যাত্রা দেখছি আর মনে মনে ভাবছি, আজ মা দুর্গা আমাদের ছেড়ে চলে যাচ্ছে আর কাল আমি রানীকে ছেড়ে চলে যাব। এমন সময় মৌদি এসে বলল, ভাই, তোমার মন খারাপ কেন? কাল তোমাদের ছেড়ে চলে যাবো তো তাই। তোমরা খুব ভালো দিদি, তোমাদের ছেড়ে যেতে ইচ্ছা করছে না। বেশ তো, আরো কয়েকটা দিন এখানে থেকে যাও, আমি দাদার সাথে কথা বলছি। এমন সময় রানী মাথা ঘুরে ছাদেই পড়ে গেল। সবাই ধরাধরি করে রিঙ্কিদের ঘরেই শুয়ে দিল। আর কিছু নয়, উপোস করে থাকার কারণে মাথা ঘুরেছে। কিন্তু উপোস কেন করেছে কেউ জানে না। সবাই খাওয়ার জন্য বলায় ও চোখ বন্ধ অবস্থাতেই কাঁদতে কাঁদতে জেদি স্বরে বলল, আমি খাবো না বললাম তো। জানি না কেন সবার সামনেই রানীর হাতটা ধরে আমি বললাম, খাবে না কেন রানী? কিছু হয়েছে? জবাদি বলল, কি আবার হবে? কিসের একটা উপোস করেছে, কিছুই বলছে না কাউকে। আমি রানীর হাতটা ছেড়ে দিচ্ছি। এমন সময় ভেজা ভেজা চোখে ও আমার দিকে তাকালো। ওটাই আমার শেষ দেখা রানীকে। রিঙ্কির মা বলল, জবাদি, রানী আজ আমাদের বাড়িতেই থেকে যাবে, ওটা চারজনে এখানেই শুয়ে পড়বে। আমরা বাড়ি চলে আসলাম। সকালে আমাদের কলকাতায় চলে আসতেই হলো, না হলে ঋতুর চাকরি নিয়ে টানাটানি হবে। আসার সময় আমি মেজাকে জিজ্ঞাসা করলাম, রানী কোথায়? ওকে দেখছি না কেন? দিদি সকালে ঘুম থেকে উঠে খুব কাঁদছিল আর মাকে আবার একই মিথ্যে কথা বলে ঠাকুমার বাড়ি যাব বলে বাড়ি চলে গেছে। আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। খুব দেখতে ইচ্ছা করলো রানীকে। মেঘাকে বললাম, তোমার দিদি আমার কথা কিছু বলেনি? মেঘা হয়তো কিছু বলতো। এমন সময় লাগেজ নিয়ে সুদীপ্ত আর রাহুলদা এসে হাজির। আমরা জেঠু জেঠিমা কাকা কাকিমার আশীর্বাদ ও দিদিদের ভালোবাসা নিয়ে রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। রাহুলদা বলল, চল দাদা, আমিও যাব, তোদের কিছুটা এগিয়ে দিয়ে আসি। মেঘা বলল, মামা আমিও যাব। জেঠু বারণ করায় সুদীপ্ত বলল, যাক না, রাহুলের সঙ্গেই চলে আসবে। জবাদি বলল, যাক না, ভাই তো আছে, ভাইয়ের সাথেই চলে আসবে। মেঘা বলল, দাঁড়াও। বলেই এক দৌড়ে ঘরে গিয়েই আবার ফিরে আসলো। আমরা রওনা দিলাম। জানেন, বাড়িটা থেকে যতই দূরে সরে আসছি মনে হতে লাগলো রানীও আমার জীবন থেকে ততই দূরে সরে যাচ্ছে। আর হলোও তাই। রানী, হয়তো তুমি আমাকে ভুলে গেছো, কিন্তু আমি এখনো তোমাকে ভুলিনি বলেই কেঁদে ফেললাম। মেয়েটি আমার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, কাঁদবেন না প্লিজ। ব্যাস, এখানেই আমার কাহিনী শেষ। তারপর মেয়েটি ব্যাগ থেকে একটা ডায়েরি বার করে তার থেকে একটা জিনিস বার করলো আর সেটা আমার হাতে দিয়ে বলল,
দেখো তো এটা কি জিনিস, বলতে পারো রাজা? চোখের জল মুছে নিয়ে বললাম, এটা তো একটা শুকনো ফুল, কিন্তু আপনি আমার নাম জানলেন কিভাবে? আমাদের তো এখনো পরিচয়ই হয়নি। মেয়েটি বলল, তোমার পরিচয় আমি অনেক আগেই পেয়ে গেছি, আর আমার পরিচয় তোমার হাতের ওই শুকনো ফুলটা। মনে পড়ে তোমার দেওয়া সেই সর্ষের ফুল? বুক ভরা আনন্দ আর চোখ ভরা জল নিয়ে আমি বললাম, তুমি কি আমার রানী? তারও চোখে জল। বলল, হ্যাঁ, আমিই তোমার সেই রানী। আমি পকেট থেকে মানিব্যাগটা বার করতে করতে বললাম, তুমি সেদিন বাড়ি চলে গিয়েছিলে কেন রানী? আমি সেদিন তোমায় খুব মিস করেছি সেই সময়। আর এই লেখার অর্থটাই বা কী আমি আজও বুঝিনি। মানিব্যাগ থেকে কাগজটা বার করে রানীর হাতে দিলাম। কাগজে লেখা ছিল, তুমি আমাকে, ব্যাস, আর কিছুই লেখা ছিল না। কিন্তু তারপরের অদৃশ্য লেখা রানী পড়তে শুরু করলো। তুমি আমাকে ছেড়ে চলে যাবে, আমি দেখতে পারবো না মামা, তাই আমি তোমাকে ছেড়ে বাড়ি চললাম। কিন্তু লিখতে পারিনি জানো, ভীষণ কান্না পেয়ে গেছিলাম, তাই না লিখেই খাতা বন্ধ করে বাড়ি চলে গিয়েছিলাম। কিন্তু তুমি এই কাগজ পেলে কোথায়? আমি বললাম, রাহুলদা আর তোমার বোন আমাদের এগিয়ে দিতে এসেছিল। তোমার দুই মামা আগে আগে হাঁটছিল, আমি আর তোমার বোন একটু পেছনে হাঁটছিলাম। মেঘা বলল, দিদি আজ সকালে তুমি ঘুম থেকে ওঠার আগে খুব কাঁদছিল আর এই কাগজে কিছু লিখছিল। আমার মনে হয় তোমাকেই কিছু লিখতে যাচ্ছিল। বলেই এই কাগজটা আমার হাতে দিয়েছিল। তারপর আমি বললাম, না, এবার বিয়েটা করেই ফেলবো। রানী বলল, ঠিক বলেছো মামা। আমি বললাম, তুমি কি এখনও আমায় মামা বলেই ডাকবে? আমি তো তোমাকেই বিয়ে করবো রানী। রানী লজ্জায় মাথাটা নিচু করে নিল, বলল, আমিও তো তোমার অপেক্ষাতেই আছি রাজা। আর একটা কথা বলি, যেটা তুমি বুঝতে পারছো না, তোমার জীবনের এই কাহিনীর কি নাম দেবে সেটা এখন আর শুধু তোমার নয়, আমাদের জীবনের এই কাহিনীর নাম হবে এক অবুঝ গভীর ভালোবাসা। গল্পের নাম এক অবুঝ গভীর ভালোবাসা। গল্পটি আমারই রচিত। গল্পের কথক আমি উত্তম দাস। এছাড়াও গল্পটিকে পরিপূর্ণ রূপ দিতে আমাকে সাহায্য করেছে আমার মিসেস পূজা দাস, আমার ছোট ভাইয়েরই মতন দিব্যেন্দু বোস ও আমার ভাগ্নি মনান্ত্রিকা দাস। গল্পটি কেমন লিখেছি সেটা বিচার করার ক্ষমতা আমার নেই, তবে কিছু একটা লিখে নিজে আনন্দ পাওয়ার চেষ্টা করেছি মাত্র। আপনাদের সবাইকে আমার নমস্কার।